ফুটবল খুবই নির্মম। এখানে অপরাজেয় বলতে কোনো শব্দ নাই। বিশ্বকাপের শুরু থেকে সেমিফাইনালের আগ পর্যন্ত এই ফ্রান্স দল কারো কাছে হারতে পারে এটা অনেক ফুটবল পণ্ডিতের ভাবনার মধ্যেই ছিল না। তবে কিভাবে ফ্রান্সকে হারাতে হয় এই সূত্রটা যদি কেউ জেনে থাকে সেটা অবশ্যই স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। একদম আউটপ্লেট করে দিয়ে ফ্রান্সকে সেমিফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড কাপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লামিন ইয়ামালের স্পেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের ওয়ার্ল্ড কাপ স্পেশাল শো ফিফা আওয়ারে। হাসান মাহদি আপনার সাথে, আর আমার সাথে আজকে দুজন লেজেন্ড নিয়ে বসেছি। আমার হাতে ডানে আছেন বাংলাদেশ ফুটবল লেজেন্ড আশরাফুদ্দিন চুন্নু। চুন্নু ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এবং আমার সাথে আছেন আমাদের স্পোর্টস সাংবাদিকতার আরেক লেজেন্ড এম কায়সার। কায়সার ভাই, আপনাকেও স্বাগত। ধন্যবাদ আপনাকে। একটু চুন্নু ভাইকে দিয়ে শুরু করি। চুন্নু ভাই, মানে বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ফোরামে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক কথা বলতে হয়েছে। আমি যেই ইন্ট্রোটা দিয়েছি সেখানে আমি বলেছি যে এই ফ্রান্সকে হারাতে পারে কোনো দল, এটা একবারও কি মানে ব্যাক অফ দ্য মাইন্ড আপনার মাথায় কখনো এসছে যে না এই ফ্রান্স দলকে কেউ হারাতে পারবে? বিশ্বকাপ শুরুর আগেই আমি বলেছিলাম যে ফ্রান্স দলটা অত্যন্ত শক্তিশালী এবং একটা কম্প্যাক্ট দল, সেখানে ফ্রান্সই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, বারবার বলে আসছিলাম। এবং ফ্রম দ্য বিগিনিং ওপেনিং ম্যাচ থেকে কালকে আগ পর্যন্ত ম্যাচগুলিতে তার সাক্ষরতা রেখেছে তারা। কালকে কিন্তু স্পেন তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে মাঠের মধ্যে। একদম এটা কল্পনা করা যায়নি, ভাবতে হয়নি। আমার বারবার মনে হচ্ছিল ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে। গোল খেয়েছে তখনও বলছিলাম ঘুরে দাঁড়াবে, ফ্রান্স পারবে। কিন্তু একবারের জন্য সুযোগ দেয়নি স্পেন যে তাদেরকে ভালো খেলার জন্য। স্পেন যে ফুটবল খেলাটা খেলেছে সেটা হচ্ছে নিজেরা খেলেছে, তাদেরকে খেলতে দেয়নি। এটা হচ্ছে কি মেইন টার্গেট। কোচের ওই রকম নির্দেশনা ছিল বলেই কালকে ফ্রান্সের মতো দলকে মাঠের মধ্যে দাঁড় করিয়ে মাটিতে নিচে নামিয়ে আনছে। এটা হচ্ছে গিয়ে স্পেন। স্পেন হচ্ছে টুকিটাকি ফুটবলে বিশ্বের অন্যতম সেরা দল। 2010-এ চ্যাম্পিয়ন হওয়ার পরে ওদের যে সমস্ত স্টার খেলোয়াড়রা ছিল ম্যাক্সিমাম খেলোয়াড়রা কিন্তু বেরিয়ে গেছে। এই দলটা অনেকটা নতুন। আমি ভেবেছিলাম এই দলটা থেকে এই বছর হয়তোবা যতদূর যাওয়ার কথা যেতে পারবে না, বাট আগামী 4 বছর পরে এখান থেকে সব স্টার খেলোয়াড় বেরোবে, তখন তারা ভালো করবে। কিন্তু চুন্নু ভাই, এই কথাও তো সত্য যে এই দলটা 2024-এ ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। এই দলটা 2024-এ যখন ইউরো জিতেছে, তার মানে 2026-এ তারা আরো মোর ম্যাচিওর। হ্যাঁ, ওইটি পরে লক্ষ্য করলাম যে তারা 2024-এ ইউরো চ্যাম্পিয়ন হচ্ছে। তাদের খেলোয়াড় বলছিল আমরা ইউরো চ্যাম্পিয়ন, এবং লামিনিয়া বলছিল যে আমরা ইউরো চ্যাম্পিয়ন। তো লামিনিয়া যে কথাটা বলেছে, তো এটাই প্রমাণ করে গতকালকের ম্যাচে তারা যে ফুটবলটা খেলেছে সত্যিকার অর্থে কোনো পজিশনে, কোনো জায়গায় কোনো স্কোপ দেয়নি, কোনো সুযোগ দেয়নি ফ্রান্সকে গোল করার মতো। তো আমি বলবো যে স্পেন যোগ্যতর দল হিসেবে ফাইনালে গিয়েছে। কায়সার ভাই, এই ফ্রান্স ভুল করতে পারে এটা আমাদের মনে হয় নাই, কিন্তু এই আলোচনাটাও ছিল যে ওয়ার্ল্ডের বেস্ট অ্যাটাকের সাথে এই বিশ্বকাপের, আমি বলবো না ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্স, এই বিশ্বকাপের বেস্ট ডিফেন্সের লড়াইটা দেখার প্রত্যাশা সবার মধ্যে ছিল। এবং আপনিও একটা জায়গায় বলেছিলেন যে যদি কোনো দল এই ফ্রান্সকে থামাতে পারে সেটা স্পেন। কেন এই কথাটা বলেছিলেন? এই কথাটা বলেছিলাম একটাই কারণটা হলো যে আপনি দেখবেন যে এই বিশ্বকাপে 6টা ম্যাচ খেলে ফেলেছে স্পেন, গোল খেয়েছে কটা? মাত্র একটা। তো যে দলের ডিফেন্স যদি স্ট্রং না থাকে তাহলে মাত্র একটা গোল খাবে না। তো তারা কিন্তু গোলও করেছে এবং মাত্র একটা গোল খেয়েছে। এই কারণে আমি বলেছিলাম যে এই স্পেন দলের সবাই আপনার ধরেন মিডফিল্ড নিয়ে আলোচনা করেন, কিন্তু ডিফেন্স নিয়ে কিন্তু অনেকে আলোচনা করেন না। কারণটা হলো যে ডিফেন্স আমার কাছে মনে হয় যে এটা একটা থ্যাঙ্কলেস জবের মতো। এখানে আপনি যতই ভালো কাজ করুন না কেন, দেখবেন যে দিন শেষে কিন্তু এখানে খুব বেশি হলে একটা হালকা একটা ধন্যবাদ পাবেন, কিন্তু কখনোই আপনাকে মনে করানো হবে না যে আপনি আসলে সত্যিকার অর্থেই আপনি দলের মূল ত্রাণকর্তা বা এরকমভাবে রয়েছেন। বাট এই দলের যে আপনার স্পেনের যে আপনার টোটাল যে আপনার ডিফেন্স এবং সেই সঙ্গে গোলকিপার সিমন কিন্তু মাত্র একটা গোল খেয়েছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছিল যে এই দলের ডিফেন্সটা খুবই সুন্দর, এবং তার চেয়েও সুন্দর সেটা হলো যে আপনি 1 থেকে 11 জনের খেলোয়াড়ের যদি আপনি র্যাঙ্কিং করেন, তাদেরকে যদি আপনি টোটাল একটা দলের সঙ্গে তুলনায় আনতে চান, তখন আপনি দেখবেন যে অবশ্যই আপনাকে বেশি নাম্বার দিতে হবে স্পেনের এই দলটাকে। এবং আমার সেই কথাটা যে ঠিক ছিল সেটা আমি একেবারে বলতেই পারি, এখন দাবি করতে পারি। কারণটা হলো যে স্পেন কালকের এই ম্যাচে যা খেলেছে, তারা নিজের খেলাটা খেলেছে এবং প্রতিপক্ষকে খেলতে দেয়নি। এটা করতে হলে কিন্তু, এটা মুখে বলা খুব সহজ, কিন্তু এটা করে দেখানোর জন্য যে সবচেয়ে বেশি কঠিন যে জিনিসটা হবে সেটা হলো যে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। কারণ নিজের খেলা তো আপনি খেলছেন, যাচ্ছেন, আক্রমণ করছেন, গোল করছেন, সেই সঙ্গে আবার প্রতিপক্ষের খেলা নষ্ট করছেন। কিভাবে? আপনি দ্রুত নেমে আসছেন এবং তাদেরকে সুযোগই দিচ্ছেন না। বল যখনই তাদের পায়ে থাকছে তখনই তাদেরকে সাথে সাথে কিন্তু আপনি সেই বল কেড়ে নেওয়ার চেষ্টাটুকু করছেন। অর্থাৎ আপনি প্রেস করছেন এবং আপনি 5 সেকেন্ড প্রেস, যেটা আপনার কাউন্টার
কাউন্টার প্রেস, যেটা আপনি আধুনিক ফুটবলের খুব বড় একটা বিষয় রয়েছে, যে 5 সেকেন্ডের বেশি আপনি প্রতিপক্ষের পায়ে যেন বল না থাকে, থাকলে আপনি তখনই যেন তাকে আপনি প্রেস করে সেটা বের করে নিয়ে আসতে পারেন। সেই কৌশলটা তারা এই ম্যাচে পুরোপুরি করেছে এবং তারা সফল হয়েছে। আর স্পেন জানতো যে এই ম্যাচে ফ্রান্সের শক্তিটা কোথায়। আমরা সবাই জানি যে ফ্রান্সের শক্তিটা কোথায়। ফ্রান্সের আপনি আক্রমণ ভাগে যে 3জন দুর্দান্ত খেলোয়াড় রয়েছেন, তারা যে কোনো মুহূর্তে যে কোনো দলকে কিন্তু আপনি ভেঙে চুরে একাকার করে দিতে পারেন। তো স্পেন যে কাজটুকু করেছে সেটা হলো যে ফ্রান্সের এই অ্যাটাকিং জোন যেন তারা আক্রমণেই না আসতে পারে, সেই কাজটুকু তারা করেছে। দেখুন ডেম্বেলে এবং এমবাপ্পে, তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটা? তাদের শক্তির জায়গাটা কিন্তু একটা নির্দিষ্ট জোন, যে জায়গা থেকে তারা কিন্তু অ্যাটাকে যেতে পারেন। এই পুরো ম্যাচে এমবাপ্পে বা আপনি ডেম্বেলেকে কিন্তু সেই জোনটাই ক্রিয়েট করতেই দেয়নি স্পেন। তো এটা তাদের দুর্দান্ত একটা প্ল্যানিং ছিল, ট্যাকটিক্যাল এবং ট্যাকটিক্স দু ক্ষেত্রেই তারা কিন্তু এক্সেলেন্ট কায়দায় এগিয়ে রয়েছে। আর এর মাঝখানে তো তারা গোল আদায় করে নিতে পেরেছে। গোলটা, বিশেষ করে সেকেন্ড গোলটা তো দুর্দান্ত হয়েছে। ওইটাও একটা টিম গোল। আমি এই কারণে সবসময় একটা জিনিস বলি, সেটা হলো যে আপনাকে কোনো তারকা খেলোয়াড় একটা ম্যাচ জেতাতে পারে, দুটো ম্যাচ জেতাতে পারে, 3টা ম্যাচ জেতাতে পারে, কিন্তু আপনি যখন বিশ্বকাপের মতো বড় কোনো টুর্নামেন্ট জিততে চাইবেন বা যে কোনো টুর্নামেন্ট জিততে চাবেন, তখন সেখানে আপনাকে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। একটা হলো যে টিম আপনার যেন 1 থেকে 11 পর্যন্ত টিম একদম পুরো বন্ডিং থাকে, টিম কম্প্যাক্ট টিম থাকে, যাতে আপনি বলতে পারেন দিস ইজ দ্য টিম বা এ টিম, এটা বলতে পারেন। আরেকটা জিনিসটা হলো যে আপনার ডিফেন্স লাইনটা আপনার যদি ঠিক থাকে, আপনি যত গোল কম খাবেন ততই কিন্তু আপনি ম্যাচে এগিয়ে থাকছেন। সো স্পেন এই দুটো ফর্মুলা ফলো করেছে এবং তারা আজকে ফাইনালে খেলছে। আমি খুব একটা অবাক হইনি। আমিও এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে দুটো দলের নাম বলেছিলাম, যে আইদার স্পেন অথবা ফ্রান্স। স্পেন এখন যে দুর্দান্ত ফুটবল খেলেছে, আজকে রাতে যদি হয়তো আর্জেন্টিনা ইংল্যান্ডের সঙ্গে সেই ধরনের কোনো ম্যাচ খেলতে পারে, গত 3টা ম্যাচে তারা যেরকমভাবে একটু নাজুক অবস্থায় ছিল, সেখান থেকে তারা বেরিয়ে এসে যদি একটু দুর্বার কোনো ম্যাচ খেলতে পারে, তাহলে দেখবেন যে আবার আর্জেন্টিনাও ফাইনালের ক্ষেত্রে হয়তো এগিয়ে যাবে। এক্স্যাক্টলি। আমি একটু আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ নিয়ে তো আলোচনা করতেই হবে, মানে আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ। বাট আমি একটু চুন্নু ভাই একটা ট্যাকটিক্যাল ইস্যুতে প্রশ্নটা করতে চাই, যে লুইস দে লা ফুয়েন্তে, যিনি স্পেনের কোচ, যখন ফ্রান্সের অ্যাটাক লাইনে দেমবেলে, অলিসে, এমবাপে এবং দেজিরি দুই অবশ্য গতকালকে দেজিরি দিয়ে শুরু করেন, ব্র্যাডলি বারকোলা শুরু করেছিলেন, এরকম 4জন খুবই হাই পেস অ্যাটাকার থাকে, এরকম হাইলাইন ডিফেন্স খেলার সাহসটা আসলে উনি পেয়েছেন কোথা থেকে? খেলা চলছিল তখন, তো কোচরা সবসময় মাঠে কোন টিমের সঙ্গে খেলবে এটা তার দেখে মাঠের মধ্যে বসে, এবং ওইখান থেকে তাদেরকে খেলোয়াড়দেরকে নিয়ে বসে ড্রেসিং রুমে তাদেরকে যেভাবে নির্দেশনা দেয়, ঠিক সেভাবেই খেলোয়াড়রা চেষ্টা করে। যে তাদেরকে বলা ছিল যে মধ্যমাঠটাকে ধরতে হবে। মধ্যমাঠ ফ্রান্সের কিন্তু অসম্ভব শক্তিশালী, তারা বল প্লেয়ার এবং খুব স্পেস নিয়ে বল ছাড়তো, সেখান থেকে তাদেরকে বন্ধ করেছে, ওই জোনটাকে বন্ধ করেছে। পাশাপাশি যে 4টা অফেন্স আছে, না, আমি আরেকটু প্রশ্ন একটু অ্যাড করি, তাহলে কি আসলে ফ্রান্সের উচিত ছিল যে মিডফিল্ডটাকে আরেকটু ওভারলোড করা, তার মানে এক্সট্রা মিডফিল্ডার কি তারা খেলাতে পারতো স্পেনের বিপক্ষে? না, সেটা তারা চিন্তা করেনি। তারা দেখেছে লাস্ট ম্যাচ আমি কি খেলেছি, লাস্ট ম্যাচ সুপার ফুটবল খেলেছে মরক্কোর সঙ্গে, মরক্কো দাঁড়াতে দেয়নি। সেই টিমটাকে কিভাবে চেঞ্জ করে, তারা ভেবেছিল ওই ফুটবলটায় তারা মাঠে খেলবে, কিন্তু স্পেন যে এই ফুটবল খেলে তাদেরকে খেলা বন্ধ করে দিবে, তাদেরকে খেলতে দিবে না এবং নিজেরাই খেলবে, সেটা কিন্তু বুঝতে পারেনি কোচ, যার জন্য কালকে দুর্দশা হয়েছে। নইলে অনেক চেঞ্জিং করার কথা উচিত ছিল, সেই চেঞ্জিং করলেও পারতো না, কারণ স্পেন যেইভাবে মাঠে নেমেছে ফ্রম দ্য বিগিনিং, ফার্স্ট টাচের থেকে বল ধরার পর থেকে বল কিন্তু তাদের হাতছাড়া করতে দেয়নি। হাতছাড়া হয়েছে চেজিং ফুটবল, যেটা হচ্ছে মেইন কাজ ছিল তাদের। ওদের পায়ে বল যাওয়া মানে ছিনিয়ে নেওয়া এবং মিস পাস করানো তাদের উদ্দেশ্য ছিল, সেটা তারা সাকসেস হয়েছে। আমি একটা জিনিস যোগ করতে চাই এখানে চুন্নু ভাইয়ের সাথে। আপনি যে প্রশ্নটা করলেন যে কোন জায়গায় এই 3জনকে অ্যাটাকিং প্লেয়ারে এত শক্তিশালী দলটাকে আপনি ঠেকাবেন কিভাবে, দুটো ফর্মুলা নিয়েছে স্পেন। নাম্বার 1 ফর্মুলা সেটা হলো যে তারা জানে যে এই 3জন বা 4জন যে অ্যাটাকার যারা রয়েছেন, তাদের আক্রমণের জোনটা কোথায়, সেই জোনটা কিন্তু তারা ব্লক করেছে। তারা কিন্তু ম্যান মার্কিং করেনি, তারা কিন্তু আপনি জোনাল ব্লকটা করেছে, এবং সেখানে তারা আপনি দেখবেন যে কখনোই আপনি কোনো প্লেয়ারের পায়ে যেন 5 সেকেন্ডের বেশি বা 4 সেকেন্ডের বেশি বল না থাকে, সেই চেষ্টাটুকু তারা করেছে। সেখানে তারা সফল হয়েছে দুর্দান্তভাবে। কোনো জায়গায় স্পেস ক্রিয়েট করতে পারেননি এই আক্রমণকারী, আপনার এই দেমবেলে, এমবাপ্পে, এরা কেউ, বারকোলা, কেউ স্পেস ক্রিয়েট করতে পারেননি বলে কিন্তু তারা শটও নিতে পারেননি সেরকমভাবে স্পেনের জালে। একটা ফর্মুলা এটা গেল। দ্বিতীয় ফর্মুলা, তারা জানতো যে আপনি যখন আমরা আক্রমণে যাব, স্পেন যখন আক্রমণে যাবে, তখন আপনি নিচের কিন্তু আপনি ডিফেন্সটা একটু ফাঁকা হয়ে যাবে। তো এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনে তাদেরকে দ্রুত ব্যাক করতে হবে।
দ্রুত ব্যাক যদি না করতে পারে তাহলে আপনাকে কিন্তু দেমবেলে এবং এমবাপ্পের যে গতি, সেই গতির সাথে আপনি কিন্তু উড়ে যাবেন, যেটাতে সবসময় আমরা কিন্তু দেখেছি একটা বার কিন্তু সেই সুযোগটা তৈরি হয়েছিল। আপনি দেখেছেন যে যখন পুরোপুরি হাইল্যান্ড ডিফেন্স আপনি করবেন তখন নিচে দ্রুত যদি নামতে না পারেন আপনাকে যে কোনো অ্যাটাকার কিন্তু শেষ করে দিবে। একটা দেমবেলে একটা বল বাড়িয়েছিলেন একেবারে পুরোপুরি এই এমবাপ্পের দিকে, এমবাপ্পে সেটা ধরেও ছিলেন, কিন্তু পেছন থেকে যে ট্রানজিশনে যে ব্যাক করেছিলেন যখন ডিফেন্ডাররা একসাথে 3জন ডিফেন্ডার যে কায়দায় ব্যাক করেছেন, আমার মনে হয় ওখানে বোধহয় উসাইন বোল্টের মতো গতি নিয়ে তারা কিন্তু ব্যাক করেছেন এবং এসে গোলকিপারকে কিন্তু সহায়তা করেছেন। এই কারণে সেই সুযোগটা পেয়েছিলেন এমবাপ্পে, সুযোগটা কাজে লাগাতে পারেননি। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনি যখন হাইল্যান্ড ডিফেন্স করবেন তখন আপনাকে নিচে যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট হবে, এই ভ্যাকুয়ামটা দূর করার জন্য সাথে সাথে আবার কিন্তু ট্রানজিশনালি ব্যাক করতে হবে আপনাকে। সেটা স্পেন এখানে দুর্দান্তভাবে করে দেখাতে পেরেছে। এটার জন্য যে স্পিড প্রয়োজন, এটার জন্য যে আত্মবিশ্বাস প্রয়োজন, যে কমিটমেন্ট প্রয়োজন, সেটা কিন্তু স্পেনের পুরোপুরি দলের রয়েছে। সেটাই দলের ছিল। আর তৃতীয় গোল মানে 2-0 গোলে তো ফ্রান্স হেরেছে, লামিনী আমাল একটা দারুণ গোল করেছিল যেটা অফসাইডের কারণে আসলে অসম্ভব সুন্দর গোল ছিল। আমার কাছে, আমার দৃষ্টিতে মনে হচ্ছে এটা অফসাইড হয়নি, পরে কিন্তু লাইনও ওরকম ভাবে দেখায়নি। তো ও যে ভিআর চেকের লাইনটা দেখায়নি, বাট আমি যেটা মনে করছি অফসাইড ছিল না। এবং সে যে গোলটা করেছে অসম্ভব সুন্দর গোল, আর ওর বা পায়ে অর্জিন পায়ে পড়েছে, ওইখান থেকে একটা টান দিয়ে সুন্দর করে সোয়ার্প গোল করেছে। গোলকিপারের ক্ষমতা ছিল না যে ওটা টাচ করার মতো। এই গোলটা হলে যদি দিত, ওয়ান অফ দ্য বেস্ট গোল হতো এই ওয়ার্ল্ড কাপে। যাই হোক, আমি বলবো যে আনলাকি বলবেন আপনি আমালকে, আনলাকি বলবেন, এটা আনলাকি, তার ব্যাড লাক যে গোলটা পেল না আর কি। আমার কাছে মনে হয়েছে যে না, এটা মেবি খুবই মার্জিনাল বা খুবই মার্জিনাল। এটা ওইরকম লাইনটা কিন্তু আবার ভিআর দেখায়ও নাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বললাম যে এটা দ্যাট ওয়াজ নট অফসাইড। তো ইয়ামাল যে বাপায়ের যা তার কাজ, আজকে আমরা দেখছি বিশ্বকাপ খেলছে, বয়স অল্প, 19 বছর বয়স, আমরা তার জন্মদিন ছিল, আমরা আরো 2-3টাই বিশ্বকাপ পাবো। ও কিন্তু আগামী বিশ্বকাপে আগে আরো ভালো ফুটবল খেলবে। এখনই সে ওয়ার্ল্ডের সবচেয়ে দামি প্লেয়ার, বিশ্ব তারকা হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। ওর বাপায়ের যে দারুণ কাজ, সত্যিকার অর্থে আমি ওর ফ্যানও। রাইট, একজন বাপায়ের কাজের কথা বলছেন লামিনী ইয়ামাল, 19 বছর বয়সী মাত্র, আরেকজন 39 বছর বয়স। একই একাডেমি থেকে এসছে দুজনই, বার্সেলোনা লা মাসিয়া, যেটা হচ্ছে পৃথিবীর সেরা ফুটবল তৈরি করার আতুর ঘর বলা হয়। সে লা মাসিয়া ক্যাডেট লিওনেল মেসিরও আজকে রাতে খেলা। মেসির 39, মানে মেসির হবে সারা, লামিনের তো শুরু। লামিন তার প্রথম ন্যাশনাল টিম ডেবিউতে 2024 ইউরো চ্যাম্পিয়ন, 2026-এ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে কিনা আমি আই ডোন্ট নো, বাট এখন লিওনেল মেসি তার শেষ বেলাতে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার প্রথম যে তালাটা সেটা খুলবে ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন, আপনার ধারণা, কাকে এগিয়ে রাখবেন, কেন এগিয়ে রাখবেন? না দেখুন, আপনি ফাইনাল ম্যাচ নিয়ে আমার মনে হয় যে এখনই বলাটা উচিত না, কারণ মেসি এখন সেমিফাইনালটা, মেসি, আমি সেটাই বললাম, প্রথম তালাটা, রাইট, মেসিও কিন্তু সেটা নিয়ে চিন্তাটুকু করছেন। আর মেসি প্রসঙ্গে যখন আপনি আসবে তখন আমার মনে হয় যে ওই যে একটা প্রশ্ন আসে না যে শতাব্দীর সেরা ফুটবলারকে বা বিশ্ব সেরা ফুটবলারকে, এখানে আপনি মেসির নাম বসিয়ে তারপরে দ্বিতীয় বা তৃতীয়তে অন্য কারো নাম বসাবেন, সর্বকালের সেরা বসিয়েই তো করবো না, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে তিনি সেভাবে প্রমাণ করেছেন, নিজেকে সেভাবে প্রমাণ করেছেন। আর আমি সবসময় একটা খেলোয়াড়কে লিজেন্ড হিসাবে প্রমাণ মানে বুঝবো কোন ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে। একটা হলো যে তার পারফরমেন্স এবং সেই সঙ্গে তার পারফরমেন্সের ধারাবাহিকতা। আপনি ওয়ান ম্যাচ ওয়ান্ডার বা ওয়ান এই ইনিংস ওয়ান্ডার অথবা ওয়ান টুর্নামেন্ট ওয়ান্ডার, ওয়ান বিশ্বকাপ ওয়ান্ডার আমরা অনেক দেখেছি, কিন্তু আপনি যখন ধারাবাহিকভাবে একজন ফুটবলার খেলতে থাকবেন এবং সেখানে পারফরমেন্স করতে থাকবেন, দলকে জেতাতে থাকবেন, গোল করতে থাকবেন, তার যে কাজ সেটা পুরোপুরিভাবে সেরকম করতে থাকবেন, তখন সেখানে তার, আমার মনে হয় যে সেটা নিয়ে আর বিতর্ক থাকাই উচিত না। মেসি ইজ দ্য বেস্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই বিশ্বকাপেও তিনি যেভাবে খেলছেন, মাত্র একটা ম্যাচে গোল পাননি, কিন্তু তারপরে বাদবাকি ম্যাচগুলোতে যেভাবে খেলেছেন, খুব সম্ভবত 4টা ম্যাচে এখন পর্যন্ত তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 8টা গোল করেছেন, অ্যাসিস্টও করেছেন দুর্দান্তভাবে। যে ম্যাচে গোল করছেন না সেই ম্যাচে অ্যাসিস্ট করছেন, দুটো অ্যাসিস্টও হয়ে গিয়েছে তার। আর যেখানে তার অ্যাসিস্ট নেই সেখানে দেখবেন যে তার মানে পুরো ম্যাচে যে ম্যাচ ক্রিয়েট করার যে বিষয়টা বা গেম তৈরি করার যে বিষয়টা, প্লে মেকারের যে ভূমিকাটা, সেটা এক্সেলেন্টভাবে পালন করছেন। সো মেসিকে আপনি কখনোই কোনো ম্যাচে অফ ফর্মে দেখবেন না, এবং যেদিন মেসি কোনো ম্যাচে অফ ফর্মে থাকবে সেদিন ধরে নেবেন যে সেদিন আর্জেন্টিনার রংহীন একটা দিবস যাবে। বাট আমার কাছে মনে হচ্ছে না যে মেসি 39 ইয়ার্স হয়ে গেছে, এবং এই যে এই বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট রাউন্ডে যে 3টা ম্যাচ খেলেছেন, দেখুন 3টা ম্যাচই কিন্তু আপনার এক্সেলেন্ট হয়েছে। 2টা ম্যাচ খুব সম্ভবত 120 মিনিটে শেষ হয়েছে এবং একটা ম্যাচ 90 মিনিটে।
তিনি সব মিলিয়ে খেলেছেন 3টা ম্যাচে 330 মিনিট, বয়স 39, গোল করেছেন 8টা, অ্যাসিস্ট 2টো। ভাই আপনি আর কি চান একটা লোকের কাছ থেকে? আর তো করার কিছু নেই। তারপরেও তিনি পুরো দলের যেভাবে ম্যাচ মেকার, যখন দল বিপদে পড়ছে কিভাবে সেই বিপদ থেকে বের করে নিয়ে আসতে হবে, হি নোজ বেটার দেন এনিওয়ান। সো আর্জেন্টিনা, আমি এখন পর্যন্ত যা দেখেছি, আর্জেন্টিনা হয়তো বিপদে পড়বে, কিন্তু সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার হয়ে আসতে হবে, সেই বিপদের গর্ত থেকে কিভাবে দলকে বের করে নিয়ে আসতে হবে, সেটা মেসি সবচেয়ে ভালো জানেন, এবং মেসিকে সহায়তা করার জন্য দলের বাদবাকি যারা রয়েছেন তারাও সেটা খুব ভালো করে জানেন। এই কারণে তারা 2-0 গোলে পিছিয়ে থেকেও 3 গোলে জেতে, তারা কেপ ভার্দের সঙ্গে পিছিয়ে থেকেও ম্যাচ জেতে, তারা 120 মিনিটেও ম্যাচ জেতে, তারা পেনাল্টি মিস করলেও সেখানেও কিন্তু ম্যাচ জেতে। তারা একটা বিষয় এখন পর্যন্ত অভিজ্ঞতা তাদের হয়নি, টাই ব্রেকার পর্যন্ত এখন পর্যন্ত তারা পায়নি, যদিও টাই ব্রেকারে তাদের ভাগ্য খুব ভালো। বাট আমার কাছে মনে হচ্ছে যে ইংল্যান্ডের সাথে এই ম্যাচটায় ইংল্যান্ড শুধুমাত্র সবচেয়ে বড় যে প্ল্যানটুকু করছে সেটা হলো যে হাউ দে হ্যাভ টু স্টপ মেসি, এবং এটা করতে গিয়ে আপনি দেখবেন যে মেসিকে থামানোর কোনো সুযোগ নেই বা কারো সাধ্য নেই। মেসির মতোই খেলবেন, এবং ইংল্যান্ড যদি তাদের আর্জেন্টিনাকে যদি হারাতে হয়, তাহলে ইংল্যান্ডকে তাদের এই বিশ্বকাপে না, মানে সাম্প্রতিক সময়ে তাদের ধরে নেবেন যে গত 8-10 বছরে তাদের সেরা ফুটবলটা খেলতে হবে। আমি জানি না সেটা খেলতে পারবে কিনা। আর আর্জেন্টিনা যখনই ইংল্যান্ডের সাথে খেলে তখন সেটা শুধুমাত্র ফুটবল ম্যাচ থাকে না, সেটা কিন্তু আপনার সাইকোলজিক্যাল একটা যুদ্ধ হয়ে যায়। সেইটা 1986 সালের ম্যারাডোনার সেই একটা বিতর্কিত গোল, সেই সঙ্গে কিন্তু অমরত্ব পাওয়ার মতো একটা গোল, সেই বিষয়টাও কিন্তু চলে আসে। মেসির সামনে সেই সুযোগটা রয়েছে। মেসি, আপনি এই প্রথম আর্জেন্টিনাকে ফেস করছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটায়, গত ম্যাচে মেসি যেরকমভাবে গোল পাননি, একটু নিষ্প্রভ ছিলেন, এই ম্যাচটা নিশ্চিতভাবে এটা মেসিময় ম্যাচ হবে, আর্জেন্টিনা খুব ভালোভাবে জিতবে, মেসি গোল পাবেন। রাইট। একটা শো দেখছিলাম যে আপনার সুইজারল্যান্ডের সাথে খেলা শেষ হওয়ার পরবর্তী সময়ে, যেখানে ইংলিশ লেজেন্ডরা বসছিলেন, অ্যালান শিয়ারার, গ্যারি নেভিল, তারপর হচ্ছে জো কোল, তো গ্যারি লিনেকার, তারা বসে এসে আলোচনাটা একটা জায়গায়, রিচার্ড ছিলেন সেখানে। তখন জোকুল বলেছে যে আমরা এই ম্যাচটাতে লিওনেল মেসিকে অলমোস্ট ঘুম পাড়ায় রাখবো, মানে তাকে ঘুম পাড়িয়ে রাখলেই এই ম্যাচটা ইংল্যান্ডের পক্ষে জেতা সম্ভব। চুন্নু ভাই, আপনি এই দুই দলের শক্তি সামর্থ্য বিবেচনা করে কাকে এগিয়ে রাখবেন ম্যাচটাতে? যে কথাটা বললেন যে ঘুম পাড়িয়ে রাখবে, সবাই কিন্তু আসে মেসিকে ঘুম পাড়ানোর জন্যই কিন্তু মাঠে নামে, সবাই কিন্তু আসে। কারণ প্রত্যেকটা টিমই আসে মেসিকে আটকাও, তাহলে তোমরা জিততে পারবা। এসে কিন্তু লাভ হয় না, কি মেসি কিন্তু আটতে পারে না। মেসি কখনো হাঁটে, কখনো 2 স্টেপ দেয়। আমি কিন্তু সারাক্ষণ মেসির দিকে তাকিয়ে থাকি ওর অ্যাক্টিভিটিস দেখার জন্য, কিভাবে এখান থেকে বের হয়। মেসি এমন একজন খেলোয়াড়, তার পায়ে বল পড়া মানে একটা গোল হওয়ার সম্ভাবনা তৈরি হয়, কারণ সে তৈরি করার জন্য তার সতীর্থদেরকে রেখেছে যে আমি তোমাকে বল দিচ্ছি, তুমি আমাকে বল দাও, আমি তোমাকে বলটা দিয়েছি, আমি ওখানে যাচ্ছি, তুমি দেখো। এবং তাই হয়েছে কিন্তু লাস্ট ম্যাচগুলিতে। তো যার জন্য মেসিকে আটকানো ভেরি ডিফিকাল্ট। যত প্ল্যান করে আসুক, মেসিকে আটকানো যাবে না। তো আজকের ম্যাচে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আমি বলবো না যে কিনা বলে আর্জেন্টিনা জিতবে কিংবা ইংল্যান্ড জিতবে। দিস ইজ দ্য এনিবডিজ ম্যাচ। এই ম্যাচ যে কেউ জিততে পারে। যেমন এমনও হতে পারে কালকে যে ম্যাচটা গিয়েছে সেরকম ম্যাচ যদি হয়ে যায়, আবার একতরফা যদি হয়ে যায়, তাহলে কিন্তু ম্যাচের মধ্যে সৌন্দর্যটা আমরা দেখতে পারবো না। আমরা চাই যে একটা সুন্দর, একটা পরিচ্ছন্ন ফুটবল, যে ফুটবলের আমরা দেখে অভ্যস্ত, সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে এই ফুটবলের দিকে, বিশ্ব ফুটবলের দিকে। শেষ অবধি আমরা চলে আসছি। আমি বলবো আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করে আসছে, অন্যদিকে ইংল্যান্ডও কিন্তু কামব্যাক করে আসছে। দুইটা টিমেই কিন্তু তারা কামব্যাক করে আসছে। দুই গোল হজম করার পরে তিন গোল দিয়েছে, 1 গোল হজম করার পরে 2 গোল দিয়েছে। এরকম তাদের অ্যাক্টিভিটিস মাঠের মধ্যে দেখেছি আমরা। তো সেক্ষেত্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইংল্যান্ডের জন্য বিরাট বড় চ্যালেঞ্জ 86-এর যে গোল, যেটা হ্যান্ডস অফ গড বলে এখনো পর্যন্ত, তখন যদি ভিআর থাকতো তখন কিন্তু ওই গোলটা একটা সন্দেহটা কাটতো। তখন তো ভিআর ছিল না, গোল দিয়েছে তো দিয়েছে না। পরেরটা যেটা আবার 4 মিনিট পরে যেটা 5 জনকে কাটিয়ে দিয়েছিল, সেটা তো অসম্ভব সুন্দর গোল। এটা তো ওয়ান অফ দ্য বেস্ট গোল ইন ওয়ার্ল্ড কাপ, নট অনলি ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড হিস্ট্রির বেস্ট গোল আপনি বলতে পারেন। কারণ আমি ম্যারাডোনার ফ্যান, ম্যারাডোনা যে ফুটবল খেলতো। আপনি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আজকের ম্যাচটা এনিবডিজ ম্যাচ। আমি কাউকে বলবো না 50-50 চান্স, তবে একটা জিনিস, যে আগে গোল করবে সেই এগিয়ে থাকবে। এক্স্যাক্টলি। আমরা আর্জেন্টিনা দলটাকে নিয়ে আমি বেশি প্রশ্ন করি যে এই দলটা এরকম ডিফেন্স, এরকম মাঝমাঠ নিয়ে কিভাবে ওয়ার্ল্ড কাপ জিতবে। একজন লিওনেল মেসিকে ব্লক করে দিলে গোটা দলের বাকিরা সেইভাবে অত কেপেবল না, অর্ডিনারি লাগে আমার কাছে।
স্পেশালি নাহুয়েল মলিনা এবং রদ্রিগো দি পলের পারফরমেন্স কোনো ম্যাচে আমার ভালো লাগে নেই। আবার তালিয়া ফিকো যিনি লেফট ব্যাক পজিশন, এখানে লেফট ফুল ব্যাক, তার কিংবা সামনে কখনো কখনো আলমাদাকে নামানো হয়েছে, ক্লিক করে নাই। ফোরম্যান একটা 4 জনের ওভারলোড মিডফিল্ড নামানো হয়, লিয়ান্দ্রো পারেদেসকে ইনক্লুড করা হয়েছে। এই যে একটা কেওটিক লাগে আমার কাছে আর্জেন্টিনার মাঝমাঠটাকে। ইংল্যান্ড দলটা এই ধরনের বিবেচনা আমরা একটু কিছুটা পরিচ্ছন্ন, কারণ দে হ্যাভ আ ভেরি গুড স্ট্রং উইং। তারা আবার মিড লাইন বরাবরই জুড বেলিংহাম এবং হ্যারি কেন বোথ 6টা করে গোল করেছে, এটা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে প্রথমবার। বুকায়োকো সাকা, এই পাশে অ্যান্টনি গর্ডন, তারাও ইয়াং, গুড পেস, 1 ভার্সেস 1-এ তারা খুবই ভালো। মলিনা কিংবা তালিয়া ফিকোর মতন এরকম একটু এইজেড ডিফেন্ডারদেরকে বিট করা তাদের জন্য খুব একটা কঠিন কাজ হবে বলে মনে হয় না। আপনি আর্জেন্টিনাকে নিয়ে যা বললেন সেটা আর্জেন্টিনার সমস্যা, এবং আমি তো এটাকে অন্যভাবে দেখি। আপনি জীবনে অনেক সমস্যায় পড়বেন, কিন্তু আপনি যদি যত দ্রুত এবং যত ভালোভাবে বেরিয়ে আসতে পারবেন সেই সমস্যা থেকে, তখনই বোঝা যাবে যে হাউ স্মার্ট ইউ আর। ঠিক একই রকমভাবে আমি আর্জেন্টিনার এই দলটাকেও সেভাবে দেখি। তারা বিপদে পড়বে, কিন্তু বিপদ থেকে বেরিয়ে আসার সমাধানটা তাদের কাছে রয়েছে। সো এটাই আমি মনে করি যে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। জাস্ট আমার এই যুক্তির পিছনে একটা লজিকে আমি দিচ্ছি, সেটা হলো যে আপনি দেখুন ফ্রান্সকে আজকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে কেন? পুরো বিশ্বকাপে তারা দুর্দান্ত মেজাজে খেলেছে, এক্সেলেন্ট কায়দায় খেলেছে, কিন্তু কখনো তারা কিন্তু সমস্যায় পড়েনি দেখে তাদেরকে কিন্তু সমাধানের রাস্তাটা কিন্তু জানতো না। বাট আমি মনে করি যে এটাই কিন্তু আপনি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আর্জেন্টিনা জানে সমাধানের রাস্তাটা কি, কারণ বারবারই সমস্যায় পড়েছে। পড়ুক, তারপরে তো আপনি ম্যাচ জিতে বেরিয়ে আসতে পেরেছে। আজকেও যদি ইংল্যান্ড যদি 2টো গোল দিয়ে এগিয়ে থাকে, সেখানে যদি 3-2 গোলে যদি আর্জেন্টিনা জিতে যায়, সমস্যা নাই তো। সো আমি এইভাবেই পুরো জিনিসটাকে দেখতে চাই, এবং আমার কাছে মনে হয় যে আপনি লাইফে কিন্তু সবসময় যে একেবারে আপনি দুগ্ধপুষ্য হয়ে থাকবেন তা কিন্তু না। আপনার জীবনে সমস্যা আসবে, কিন্তু সমস্যাটাকে আপনাকে সফিস্টিকেটেড কায়দায় সমাধান করতে হবে, হোক সেটা একেবারে 90 মিনিটের শেষ 2 মিনিটে, তাতে কোনো কিছু নেই। বরঞ্চ আমি মনে করি যে সেটাই আরও ভালো, কারণ সেই আসল বিজয়ী যিনি কিন্তু আপনি রেসটা একটু পিছনে থেকে জিততে পারেন। আপনি সবসময় সামনে থাকবেন তা কিন্তু হয় না। আপনি তো ক্লাসের যে ফার্স্ট বয় যিনি হয় সবসময় যে তিনি হবেন তা কিন্তু না। আপনি যিনি মধ্যম সারির যে স্টুডেন্ট রয়েছেন, দেখা গেল যে তিনি কোনো এক সময় কিন্তু আপনি বার্ষিক পরীক্ষায় ফার্স্ট হয়ে যান, তো সেটা তাকে কৃতিত্ব দিতে হবে। সো চেষ্টাটুকু অনেক ইম্পর্টেন্ট জিনিস, এবং এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো যে আর্জেন্টিনা যে ফুটবল খেলছে, আমি সেই ফুটবলের মধ্যে কিন্তু একটা জীবন দর্শনের একটা রূপ খুঁজে পাই। কিন্তু লিওনেল মেসি যদি ব্যাক টু ব্যাক দুটো ওয়ার্ল্ড কাপ জিততে পারেন, মানে অমরত্বের চূড়ান্ত লেভেলে তো তিনি অলরেডি পৌঁছেই গেছেন সম্ভবত। তারপরে আর সামান্যতম বিতর্ক যদি করতে চান কেউ, সেটাও মনে হয় তার পক্ষে আর সম্ভব হবে না, ওই সাহসটাই কারো তৈরি হবে না। আমি একটু আপনার কাছ থেকে প্রেডিকশনটা জানতে চাই এই ম্যাচের। আপনি বলেছেন 50-50 ম্যাচ, তারপর স্লাইডলি কাকে এগিয়ে রাখছেন এবং গোল লাইনটা কেমন হতে পারে। আপনি বলেছেন যে আগে গোল করবে সেই ম্যাচটা জিতবে, ইম্পর্টেন্ট জিনিস, এরকম বড় ম্যাচে আগে গোল করাটা জরুরি। তারপর আপনার প্রেডিকশনটা যদি একটু বলেন আমাকে। আমি অবশ্যই আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো 2-1, 1-0। 1-0 কায়সার ভাই? 2-0 মেসি গোল করবেন। মেসি গোল করবেন এবং 2-0 গোলে আর্জেন্টিনা জিতবে। সো আশরাফুদ্দিন চুন্নু ভাই বলছেন যে 1-0 গোলে আর্জেন্টিনা জিতবে, এবং কায়সার ভাই 2-0। কায়সার ভাই এটা বোল্ড, আসলে আমি আবারও বলি এটা খুবই বোল্ড আপনি যেটা বলছেন। যদি এরকম সত্যি হয়, ডেফিনেটলি বাংলাদেশে ওয়ার্ল্ড কাপটা ফাইনালের রাত পর্যন্ত, মানে চাঁদ রাতের মতন একটা জমজমাট ফাইনাল আমরা দেখবো ডেফিনেটলি, এবং সেটা প্রত্যাশা আমরা করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং চুন্নু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দুজনেই আসলে একটা দারুণ ডিসকাশন করেছেন। হোপফুলি একটা জমজমাট ফাইনাল, এবং আজকে রাতে সেমিফাইনালের পরে আমরা একটা জমজমাট ফাইনালও দেখবো, বাংলাদেশের মানুষ যেন আশা হতো না হয়। আমরা শেষ করছি আজকের বাংলাদেশ টেলিভিশনের স্পেশাল ওয়ার্ল্ড কাপ শো ফিফা আওয়ার। পরের দিন, পরের এপিসোডে আবার আপনার সাথে দেখা হয়ে যাবে, তখন আরও চুলচেরা বিশ্লেষণ, ফাইনালের লাইন আপ, ফাইনালে কে কেমন করবে, কার কি অবস্থা, সব কিছু নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথে থাকবেন।